ওর সঙ্গে আমার প্রথম আলাপ আমাদের স্কুলে। তখন অক্টোবরের মিডল, দুর্গাপুজোর ঠিক আগে আমাদের স্কুলে 2-3 দিনের একটা প্রোগ্রাম হতো। নাচ, গান, ডিবেট, কুইজ, ড্রামা কম্পিটিশন থেকে শুরু করে ফ্যাশন শো। কলেজে উঠে বুঝেছিলাম একটা কলেজ ফেস্টের থেকে আমাদের স্কুলের প্রোগ্রাম খুব একটা কম কিছু ছিল না। সে যাই হোক, প্রত্যেক বছরই কলকাতার ছোট বড় প্রায় সমস্ত স্কুলের থেকেই ছেলেমেয়েরা আসতো আমাদের এই ফেস্টে পার্টিসিপেট করতে। ওই 2-3 দিন বেশ একটা জমজমাট ব্যাপার হতো বটে। তখন আমার ক্লাস 11, সেইবারই ও এসেছিল, ও স্কুলের ব্যান্ডের লিড গিটারিস্ট হয়ে। অডিয়েন্সে বসার ফার্স্ট রুলটা ভেঙে পুরো শোটায় বন্ধুদের সাথে হাহা হিহি করে ওদের পারফরমেন্স শেষ হওয়ার আগেই অডিটোরিয়াম থেকে আমি বেরিয়ে গেছিলাম। এই নিরীহ অপরাধটি ওর নজরে পড়েছিল। হাইন্ডসাইটে মনে হয় অডিটোরিয়াম থেকে সেদিন বেরিয়ে না গেলে হয়তো আমাদের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফেস্টের ডে 3-তে রাস্তার ওপর ফুচকা খেতে খেতে জানতে পেরেছিলাম যে আমাদের কিছু পারস্পরিক বন্ধু আছে, ওই মিউচুয়াল ফ্রেন্ডস আর কি। এক্সট্রা ঝাল দেওয়া ফুচকা আর লাল হয়ে যাওয়া মুখ নিয়ে অনেকক্ষণ আড্ডা মেরেছিলাম। সেই রাতে আমায় ফেসবুকে হাই পাঠিয়ে জিজ্ঞেস করেছিল আমার অডিটোরিয়াম থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কারণ। কম্পিউটারের পর্দায় বেশ কিছুদিন খোশ গল্প করার পর ও একদিন একসাথে সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব দিল, কিন্তু জায়গাটা ঠিক করতেই তো প্রায় 2 দিন চলে গেল। যখনকার কথা বলছি তখন পকেট মানিটাই ছিল আমাদের একমাত্র সম্বল। ওই দিয়েই স্কুলের পর এক্সট্রা টিফিন আর আইসক্রিম খাওয়া, আর ওই দিয়েই আমাদের প্রেমালাপের প্ল্যান করা। অনেক দিক ভেবে চিনতে ঠিক করা গেল যে টিউশন বাঙ্ক করে একসাথে নন্দনে যাব। টিকিটের লাইনে দাঁড়িয়ে দুজনের দিকে লাজুক নয়নে তাকিয়েছিলাম, আর ঠিক তখনই খুব চেনা একটা আওয়াজ কানে আসলো। তাকিয়ে দেখি লাইনের শুরুতে দাঁড়িয়ে আমার মামা মামি। এই বিনা মেঘে বজ্রপাতে বেশ উত্তেজিত হয়ে কোনো কথা না বলেই আমি শটাং লাইন ছেড়ে উল্টো পথে হাঁটা লাগালাম। নন্দনের চৌহদ্দি বেরোনোর পরেই মনে পড়ল যে ছেলেটাকে তো কিছু বলেই আসা হয়নি। বেচারা নিশ্চয়ই হাঁ করে এখনো ওখানে দাঁড়িয়ে আছে। ফোন করার আরো 5-7 মিনিট বাদে আবার ওর দেখা পেলাম। সিনেমাটা কেমন হয়েছিল সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের প্ল্যানটা কমপ্লিটলি ফ্লপ। একটু এগিয়ে গিয়েই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে একটা এগ রোলের দোকানের সামনে দাঁড়ালাম। সেই এগ রোলের মলাট ছাড়াতে ছাড়াতে জানতে পেরেছিলাম যে আমরা দুজনেই লিখতে ভালোবাসি। দুজনেরই গান ছাড়া রবিবারের সকালটা পরিপূর্ণ হয় না। দুজনেরই ফুটবল ফেভারিট স্পোর্ট, যদিও আমি বার্সেলোনা আর ও রিয়েল ম্যাড্রিডের ফ্যান। সাংঘাতিক ব্যাপার, তাই না? আর সেদিনই জেনেছিলাম আমার অন্ধকারে ভয় লাগে, আর ওর ভয় লাগে ভিড়ের মধ্যে একলা থাকায়। ছোটবেলা থেকে বই পড়ে আর সিনেমা দেখে ফার্স্ট লাভের ব্যাপারে যা কিছু কল্পনা করেছিলাম, ওর সাথে আমার প্রথম প্রেমে তা প্রায় অনেকটাই মিলে গেছিল। বাড়ির সবার থেকে লুকিয়ে ফিল্ম দেখতে যাওয়া, টিউশনের পর ফাঁকা রাস্তায় হাত ধরে ঘুরে বেড়ানো, রাত জেগে না ঘুমিয়ে ফোনে ফিসফিস করে আগামী দিনের প্ল্যানস বানানো, সেই কত কথা। সরস্বতী পুজোয় কে কী কালারের জামা পরবো থেকে শুরু করে রিটায়ারমেন্টের পর কোন কোন দেশে থাকতে যাব।
একদিন হঠাৎ ও ঠিক করে ফেললো যে বিয়েটা প্যারিসেই করতে হবে। আইফেল টাওয়ারটা আমাদের বিয়ের ভেন্যু থেকে দেখা যাবে, আর যখন বিকেলবেলা পুরো টাওয়ারটা সেই হলুদ জোনাকির আলোয় জ্বলজ্বল করবে, আমরা ঠিক সিনেমায় যেমন দেখতাম সেরম হাত ধরে একে অপরের হয়ে যাব। আমাদের আকাশ ছোঁয়া বহুতলে একটা আস্তানা থাকবে, যাতে সন্ধেবেলা ব্যালকনিতে চায়ের সাথে শহরের ভিউটাও উপভোগ করা যায়। আমাদের ল্যাব্রাডরটা চিকু বললেই দৌড়ে আসবে। আমার দ্বিতীয় বেস্টসেলার নভেলটা লেখার মাঝে মাঝে উঠে আমি ওর গানের সুরে তাল মিলিয়ে আসব। আর দরজার নেম প্লেটে লেখা থাকবে, ওয়েলকাম টু দ্য ড্রিমল্যান্ড। তা ড্রিমল্যান্ডই বটে, আমরাও হয়তো তখন জানতাম, কিন্তু ওই যে বলে না, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। বছর 1-2 এরকম রমণীয় স্বপ্নে বাঁচার পর হঠাৎ একদিন তাকিয়ে দেখি সময় হয়ে গেছে। স্কুল লাইফের সরলতা মুছে এবার বড় হয়ে ওঠার পালা। স্কুল আর কলেজের মাঝের ওই 2 মাস আমরা নিজেদের আগামী কিছু বছরের ঠিকানা খুঁজতেই কাটিয়ে দিয়েছিলাম। ওর ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছেটা পারিবারিক ইনহেরিটেন্স বলা যেতে পারে, তাই স্কুলের শেষ পরীক্ষার পরদিন থেকেই ঘর বন্ধ করে ও জেইর প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছিল। আমি অপেক্ষায় থাকতাম রবিবারের বিকেলবেলা, কখনো শপিং মলের সিঁড়িতে বসে বা কখনো ক্যাফেতে 1 কাপ হট চকলেটের সাথে আড্ডা জুড়ে দিতাম। জীবনের সেরা সময় ছিল সেই সন্ধেগুলো। পড়াশোনার চাপ নেই, সময়ের সাথে সাথে জীবনের গাড়ি কোথায় কোথায় বাঁক নেবে সবটাই যেন আমাদের জানা আছে। যে রাস্তাতেই হেঁটে যাই না কেন, হাতে হাত রেখে একসাথে হাঁটব। খড়গপুরে চান্স পেলে তো প্রতি উইকেন্ডে দেখা হবেই, আর কলেজ শেষ হলেই মা বাবাকে বলে দেব একে অপরের ব্যাপারে। তারপরের পার্টটা তো আঁকাই রয়েছে। আমি ভর্তি হলাম যাদবপুরে সোশিওলজি নিয়ে। ও ভালো রেজাল্ট করে চলে গেল মুম্বাইতে ইঞ্জিনিয়ারিং পড়তে। যাওয়ার আগে শেষবার যখন দেখা হয়েছিল, আমার হাত ধরে কেঁদে বলেছিল, আমি যদি এই দুরন্ত রেসে হারিয়ে যাই, আমায় তুই খুঁজে নিয়ে আসবি তো? মানেটা না সেদিন বুঝিনি। একটু হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কথাটা ঘুরিয়ে দিয়েছিলাম। লং ডিস্টেন্স রিলেশনশিপস এমনিতেই বেশ কুখ্যাত আমাদের জেনারেশনে, তার উপর কলেজের সেই বন্য স্বাধীনতার স্বাদ। কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে যত না দূরত্ব আছে, তার থেকে বেশি ব্যবধান জন্মে গেছিল আমাদের জীবনে। মেরিন ড্রাইভের সানসেটে ব্ল্যাক শার্ট পরা ছবিটা দেখে ওকে মিস করার থেকেও বেশি একটা রিলিফ অনুভব করেছিলাম। নিশ্চয়ই খুব মজায় আছে নতুন বন্ধুদের সাথে। ওর সুখে থাকাটা ভীষণ জরুরি হয়ে উঠেছিল আমার বাঁধ ভাঙনের জন্যে। মক ইউনাইটেড নেশনস অর্থাৎ মানের সময় আমাদের কলেজ আতরঙ্গি সাজে সেজে উঠত প্রতি বছর। ভিন্ন শহরের ভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আসতো বড় বড় প্রসঙ্গে আলাপ আলোচনা করতে। জ্ঞান আর আবেগের এই সমুদ্রে আমিও নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম। দেশ বিদেশের বিশদ খবর, কোন সিনেমাটা তখন সবচেয়ে বেশি বিতর্কিত, ইনফ্লেশনটা বাড়বে না কমবে, এইসব নিয়ে যখন সিনিয়ররা বেশ বিজ্ঞের মতো তর্ক করত, আমার নিজেকে সেই দুনিয়ার খুব ক্ষুদ্র এক অতিথি মনে হতো। সবই যেন অজানা, রেসটায় যেন আমিই হারিয়ে যাচ্ছি। তাই যাই শুনতাম, যাই দেখতাম,
দু চোখ দিয়ে ক্ষিপ্র বেগে গিলে ফেলার চেষ্টায় থাকতাম। এটাই হয়তো ওর আর আমার জীবনের ফারাকটা বৃহত্তম করে তুলেছিল। ওর ছন্দ মিলিয়ে লেখা গানের লাইনের থেকে রাশিয়ান রেভলিউশন আর রুমির কবিতাগুলো বেশি মনে ধরতে লাগলো। ক্লাসের বাইরে বন্ধুরা যখন বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে দিতে শাউট অ্যাট দ্য ডেভিলে ধীরে ধীরে মাথা ঝাঁকাতো, তখন প্রেম ভালোবাসার ব্যাপারটা গৌণ আর আমাদের রিলেশনশিপটা অনর্থক মনে হতে লাগলো। তাও 1 বছর মতো ইনার রিলেশনশিপ বলে কাটিয়েছিলাম, যদিও দুজনেই বুঝতে পারি এই কোট আনকোট রিলেশনশিপটার সমাপ্তি শীঘ্রই আসছে। আমাদের কথা বলাটা আস্তে আস্তে কমে যেতে থাকে। সকালে ক্লাস থাকতো বলে আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, আর ও ছিল নাইট আউল। ভোর না দেখেও ঘুমোতেই পারতো না। তাও যখন 7 দিনে একবার প্ল্যান করে ফোনে গল্প করতে বসতাম, আমাদের নির্বাক নিঃশ্বাসেই এপার ওপার পরিপৃক্ত হয়ে যেত। ব্রেকআপের দিনটা এখনো মনে আছে। সবটাই ফোনে ফোনে হয়েছিল। সেমেস্টার ব্রেকে সারপ্রাইজ দিতে না এসে বন্ধুদের সাথে কোদাইকানাল ঘুরতে গিয়েছিল বলে আমার খুব অভিমান। SMS এর রিপ্লাই দিতে মাঝে মধ্যেই দেরি করি বলে ওর বিরক্তি। তর্কে বিতর্কে সেদিনও রাতটা জেগেই কাটিয়েছিলাম। অবশেষে ভোরের দিকে দুজনেই নীরবে বুঝে গিয়েছিলাম যে এই অজুহাতগুলোর আর দরকার হবে না। এখানেই ইতি। কলেজের পর আমি কিছু বছর একটা নিউজ এজেন্সিতে কাজ করে নিজের আদর্শবাদী নজরটাকে চিরকালের মতো বিদায় দিয়ে কর্পোরেট লাইফ শুরু করি। সেই পুরনো জীবনের ছাপ শুধু এই ডায়েরিগুলোর মধ্যেই বেঁচে আছে এখন। কবিতার পাতায় হয়তো এই লাইফটা রসকসবিহীন শোনায়, আমার এই ব্যস্ততাটা বেশ পছন্দের। কিছু নিয়েই খুব বেশিক্ষণ ভাববার সময়ই থাকে না। সেই সকালের সমাপ্তির পরেও অনেকবার আমার চেতনে অবচেতনে ওর কথা মনে পড়েছে। কখনো কারোর সাথে ফিল্ম দেখতে গিয়ে থিয়েটারের সামান্য আলোয় হঠাৎ ওর মুখটা ভেসে উঠেছে। কখনো বা ফুচকার ঝালে আমাদের আড্ডাটা মিস করেছি। ওর পরেও আমার ভাগ্যে প্রেমের আনাগোনা হয়েছে। ভালোবাসাটাও যেন কখনো কখনো ছুঁয়ে গেছে। কিন্তু স্কুলের সেই অকপট দৃষ্টির থেকে আজ অনেক ক্রোশ দূরে এসে বুঝতে পেরেছি ওর পাশে থাকার অনুভূতিটা অদ্বিতীয়। আমাদের সেই মিউচুয়াল ফ্রেন্ডসরাও ওর সন্ধান জানতে পারেনি। কেউ নাকি একবার ওরও খবর পেয়েছিল যে 3rd ইয়ারে পড়াশোনা ছেড়ে ও একটা থিয়েটার গ্রুপ জয়েন করে। অস্বাভাবিক নয়, কিন্তু ওকে কিছুতেই নৃত্যমঞ্চে দাঁড়িয়ে মনোলগ দিতে চোখে ভাসাতে পারিনি। একবার তো বন্ধুদের আড্ডার ঠেকে সোশ্যাল মিডিয়াতে হন্যে হয়ে খুঁজেছিলাম। না, ও হয়তো সত্যিই হারিয়ে গেছে। হ্যালের ঘরে ঠিকমতো খুঁজেছিলাম কিনা তাও বলতে পারবো না। খুঁজে পেলেও যে ঠিক কি করতাম তাও হয়তো জানি না। আসলে ও আমায় কোনোদিনই ছেড়ে যায়নি। আমি হয়তো পালিয়ে বেড়াচ্ছি ভালোবাসার মায়া থেকে। 2 মাস আগে বন্ধুর এনগেজমেন্টে যখন ওই গানটা বেজে উঠল, কথাগুলো খুব পরিচিত শোনালো। বর্ণনায় একটি ছেলে ও একটি মেয়ে, তাদের শহরে গড়া ভালোবাসা, তাদের বহুতলের বাড়ি, তাদের ব্যালকনিতে সন্ধ্যের চা, আর তাদের ভেঙে যাওয়া স্বপ্ন। জিজ্ঞেস করা একজন জানালো,
গানটার নাম ড্রিমল্যান্ড। নামটা শুনেই হঠাৎ করে যেন চারপাশটা বদলে গেল। সেই স্কুলের ফেস্ট, কাঁধে গিটার, দু চোখে এক রাশ উত্তেজনা, আর সেই উত্তেজনার জোরে ভেসে কাটিয়ে দেওয়া আরও 3টি বছর। নিমেষেই যেন এক যুগ কাটিয়ে ফেললাম। একেই হয়তো মায়া বলে, যাতে সময়েরও আঁচ লাগে না। কোথাও সেই প্রথম প্রেমের মুহূর্তগুলো এমনভাবে সাজানো আছে যেন হাত বাড়ালেই বেঁচে উঠব ওগুলোতে। আজ এত বছর পরেও তাই হয়তো আমাদের স্মৃতির গুচ্ছগুলো আবারও পুনরাবৃত্তি করতে পারলাম। হয়তো সময়ের সাথে সাথেই আমরা নিজেদেরকেই বদলে নিয়েছি। তাই সেদিন গানটা কানে এলেও এতক্ষণ আপনারা শুনছিলেন ভি পজিটিভের বিশেষ নিবেদন একটা গল্প বলি। আজকের পর্বে আপনারা শুনলেন ভি পজিটিভের অরিজিনাল গল্প ড্রিমল্যান্ড। গল্প রচনা এবং পাঠে আমি দেবলীনা, শব্দগ্রহণে অনির্বাণ, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় সায়ক, প্রযোজনা সহযোগিতায় শ্রেয়া, শুভজিৎ ও পল্লব, এবং পর্ব পরিচালনায় মৃতঙ্ক। কেমন লাগলো আমাদের আজকের পর্ব? সুপার থ্যাঙ্কস অথবা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব একটা গল্প বলির আগামী পর্বে, শুধুমাত্র ভি পজিটিভ চ্যানেলে। সঙ্গে থাকুন। নমস্কার।